শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, যারা দুজনই দুইটা গণভোট দিয়েছিলেন। কিন্তু এখন জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলেছিলাম যে নির্বাক চলচ্চিত্র, পরে দেখলাম যে বোল ফুটেছে, কথা বলা শুরু করেছেন, ভালো। কিন্তু আপনার উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনি গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিতে বলেছেন, আপনি গণভোটে হ্যাঁ দিয়েছেন, তো আমরা বিশ্বাস করতে চাই যে আপনি গণভোটে হ্যাঁ দিয়েছেন। কিন্তু এখন তাহলে কেন এই গণভোট বাস্তবায়ন করছেন না? বিএনপির উদ্দেশ্যে শুধু আমাদের বক্তব্য হচ্ছে এটা, যদি সোজা পথে না থাকেন, যদি সিরাতুল মুস্তাকিমকে আপনারা না মানেন, তাহলে কিভাবে আঙুল বাঁকা করতে হয় এটা আমাদের আজকে যে সংসদে 11 দলীয় জোট, তাদের যে একটা আপনাদেরকে সহযোগিতা করার মানসিকতা, এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। আঙুল যদি বাঁকা করতে হয় তাহলে 11 দলীয় ঐক্য জোট আঙুল বাঁকা করবে। কিন্তু তার আগেই আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করেন, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করেন, তাহলে বাংলাদেশ স্থিতিশীল থাকবে, বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাবে। আপনারা শুধু একটা কথা খেয়াল রাখেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শেষের দিন ভাষণ দিলেন মাননীয় প্রধানমন্ত্রীর আগে। উনি বললেন, আমরা এগুলো মেনেছি কোনো রকমে ক্ষমতায় যাওয়ার জন্য, ভুট্টা করার জন্য। তাইলে বুঝতে পারেন এদের টার্গেট ছিল ক্ষমতা, এদের টার্গেট বাংলাদেশের কাঠামোর পরিবর্তন নয়, সংবিধানের পরিবর্তন নয়। সম্মানিত উপস্থিতি, ওনারা বলছেন গণভোটের রায়, ওনারা গণভোটের রায় এর ব্যাপারে বিভিন্ন প্রশ্ন তুলতেছেন। ভাই, সময় যেহেতু কম, আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন গণভোটের রায়ের ব্যাপারে, এখানে অনেক বিজ্ঞজন আছে, শিশুর মিনির ভাই আছেন। নোট অফ ডিসেন্ট কখন? যখন জনগণের রায় প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন নোট অফ ডিসেন্ট পাক ভারত উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে তার কোনো দাম থাকে না। কিসের দাম? অলরেডি গণভোটের ব্যাপারে আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, জনগণ তো 36% লোক ভোট দিয়েছে। সংস্কার অক্ষর অক্ষরে পালন করব, যে অক্ষর অক্ষরে পালন করলে আপনার যিনি প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী, ইনি কেন বলেন আমি নির্বাচনে যাওয়ার জন্যই আমরা তাড়াহুড়া করে আপনাদের নোট অফ ডিসেন্টের মাধ্যমে আমরা বিলগুলা উত্থাপন করেছি, তাহলে এটা কেন বলেন? তাইলে তো বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হ্যাঁ। আপনারা আওয়ামী লীগকে আনবেন, আমরা পার্লামেন্টে আসি। ইন্ডিয়ার আমাদের সম্মানিত প্রধান অতিথি আছে, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আবার বাংলাদেশে চিকিৎসা করবেন, সেটা কোনোদিন হতে পারে না। আপনারা সবাই দোয়া করবেন। অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে। চট্টগ্রাম মহানগরী জামাতকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় আমাদের প্রধান মেহমান, জি সরি, আমাদের সম্মানিত 11 দল তাই এগোজা হইদি আয় কোনোদিন 11 দলের বাইরে ন হই, আয় জমাতর নাম খুব কম কই কেন বা ন আয় 11 দল হতা হইজ না এগোজা। জি জি, তো আমাদের সম্মানিত 11 দলের শীর্ষ নেতা এখানে আছেন। আমরা নির্বাচনও করেছি 11 দলের মাধ্যমে। আমাদের জনসভায় আমাদের আমিরি জামাত একবারের জন্য জামাত ইসলামীর নাম ধরে নাই, প্রত্যেকটা জনসভায় 11 দলের কথাই বলেছে। আমরা 11 দল, আরো আসবে আমাদের সাথে, আপনারা একা হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। তখন আমি সার্বিক পরিস্থিতি দেখে বলেছিলাম, ওই যে মুরব্বীরা বলে আলামত, আলামত দেখে বলেছিলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশন পরিণত হয়েছে সালাউদ্দিন কমিশনে। কারণ সবাই সব কথা বলে, উনি গিয়ে শেষ কথা বলেন। তো এখন সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই যে পার্লামেন্ট গঠিত হয়েছে, এটা হয়ে গেছে সালাউদ্দিন পার্লামেন্ট। গত 1.5 বছরে আমরা সালাউদ্দিন কমিশন থেকে সালাউদ্দিন পার্লামেন্টে এসে ঠেকেছি। এখানে তারা আমাদের গণ অভ্যুত্থানকে নিয়ে গেছে। ওই যে একটা কথা আছে আমাদের প্রবাদ বলে যে চালুনি বলে সূচকে, চালুনি বলে যে তোর পিছনে কেন ছেদা। তো যারা অন্তহীন প্রতারণার, যাদের রন্ধ্রে রন্ধ্রে অন্তহীন প্রতারণা, তারা এখন অন্যদেরকে বলছে যে আপনারা অন্তহীন প্রতারণার দলিল করেছেন। তারা এই জাতীয় সংসদকে একটা অন্তহীন প্রতারণার কারখানায় পরিণত করেছে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, চট্টগ্রামের যারা ভোটার, আপনারা গত 12ই ফেব্রুয়ারি কয়টা ভোট দিয়েছেন? 2টা ভোট দিয়েছেন, 2টা ব্যালটে। একটা ভোটে জাতীয় সংসদ হয়েছে, আরেকটা ভোটের সংস্কার পরিষদ কোথায়? তারা কিন্তু আরেকটা পরিষদের সংস্কার পরিষদ গঠন করে নাই, যেটা তাদের করার কথা ছিল। এবং এই কারণে আমি বলেছি যে তারা এই সংস্কার পরিষদ গঠন না করে এই পার্লামেন্টকে
অন্তহীন প্রতারণার কারখানায় পরিণত করেছে এবং সেখান থেকে ক্রমাগত বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে মিথ্যাচার করে যাচ্ছে। অবশ্য তাদের সংসদের ভাষায় বলে অসত্য। তাহলে অসত্য কথা তারা বলে যাচ্ছে। গত নির্বাচনের আগে অক্টোবরের 30 তারিখ তারা সংবাদ সম্মেলন ডেকেছিল বিএনপির স্থায়ী কমিটি, সেখানে সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব উপস্থিত ছিলেন। সেখান থেকে তারা বলেছেন যে অন্তর্বর্তী সরকার কোনো আদেশ জারি করতে পারবে না, কোনো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকার জারি করতে পারবে না। তাহলে কে করবে? ওই যে তাদের পছন্দের রাষ্ট্রপতি বলেছেন যে রাষ্ট্রপতি একটা আদেশ জারি করতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি কিন্তু ফ্যামিলি কার্ড ওই শুধু গরিবদের দিচ্ছে ব্যাপারটা তা না, আসল ফ্যামিলি কার্ড কোথায়? বিসিবিতে। দেখছেন না স্থায়ী কমিটির 3 জনের সন্তানকে বসাই দিছে, আসল ফ্যামিলি কার্ড দিয়ে বেড়াচ্ছে বিসিবিতে। তো সব জায়গায় ফ্যামিলি কার্ড দিলেও তাদের কিন্তু একটা নিজস্ব রাষ্ট্রপতি নাই। এই রাষ্ট্রপতিকে দিয়ে তারা আদেশ দেওয়ানোর কথা বলেছে, অন্তর্বর্তী সরকারকে তারা জিম্মি করেছে এবং অন্তর্বর্তী সরকারকে জিম্মি করার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন যে লন্ডন কনস্পিরেসি করেছে তারা, এবং এই লন্ডন কনস্পিরেসি করে অন্তর্বর্তী সরকারকে জিম্মি করে ওই যে বলে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না নির্বাচনের আগে গুপ্ত গুপ্ত, হ্যাঁ, তো আপনারা জানেন, বলেন তো অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট কে? অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট হচ্ছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি হচ্ছেন বিএনপির গুপ্ত এজেন্ট, এবং অ্যাটর্নি জেনারেল তিনি তো তাকে গুপ্ত বলার সুযোগ নাই, তিনি তো প্রকাশ্য এজেন্ট, এই যে এখন যিনি আইনমন্ত্রী। তো এই এজেন্টরা অন্তর্বর্তী সরকারকে জিম্মি করে, প্রধান উপদেষ্টাকে জিম্মি করে তারা লন্ডনে নিয়ে গেছে এবং তাদের নিজেরই স্বীকারোক্তি যে ট্রফি দিয়ে এসেছে ডক্টর ইউনূস, কিন্তু দোষ দেওয়ার সময় বলে যে অন্তর্বর্তী সরকার হচ্ছে জামায়াত এবং এনসিপির, কিন্তু আসল মধুটা কিন্তু তারা খেয়েছে। তারা নির্বাচনের তারিখ ওখান থেকে নিয়ে এসেছে লন্ডন কনস্পিরেসিতে, এবং এটার পরে বাংলাদেশে এসে তারা একটা নির্বাচন আয়োজন করেছে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদেরকে 51% ভোট দিয়েছে, আর গণভোটে ভোট পড়েছে কত পার্সেন্ট? 70% ভোটকে তারা এখন বলছে অস্বীকার করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, যারা দুজনই 2টা গণভোট দিয়েছিলেন, কিন্তু এখন জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলেছিলাম যে নির্বাক চলচ্চিত্র, পরে দেখলাম যে বোল ফুটেছে, কথা বলা শুরু করেছেন, ভালো, কিন্তু আপনার উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনি গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিতে বলেছেন, আপনি গণভোটে হ্যাঁ দিয়েছেন, তো আমরা বিশ্বাস করতে চাই যে আপনি গণভোটে হ্যাঁ দিয়েছেন, কিন্তু এখন তাহলে কেন এই গণভোট বাস্তবায়ন করছেন না? বিএনপির উদ্দেশ্যে শুধু আমাদের বক্তব্য হচ্ছে এটা, যদি সোজা পথে না থাকেন, যদি সিরাতুল মুস্তাকিমকে আপনারা না মানেন, তাহলে কিভাবে আঙুল বাঁকা করতে হয় এটা আমাদের আজকে যে সংসদে 11 দলীয় জোট, তাদের যে একটা আপনাদেরকে সহযোগিতা করার মানসিকতা, এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। আঙুল যদি বাঁকা করতে হয় তাহলে 11 দলীয় ঐক্য জোট আঙুল বাঁকা করবে, কিন্তু তার আগেই আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করেন, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করেন, তাহলে বাংলাদেশ স্থিতিশীল থাকবে, বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাবে। অবশ্য তাদের যে ঐতিহাসিক খাসলত, এখানে মুরব্বীরা আছেন, তারা আরো ভালো জানেন, তাদের কিন্তু আঙুল বাঁকা না করলে তারা কথা শোনে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বলেছিল 90 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেব, তারা এসে দেয় নাই, নিজেদের অধীনে একটা নির্বাচন করেছে, পরে 25 মাস আন্দোলন করে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই মাটিতে অর্জন করে তারপর তাদেরকে পদত্যাগে বাধ্য করে 96 সালে আরেকটা নির্বাচন হয়েছে। 2006 সালে তারা আবার ক্ষমতায় এসে এখানে লগি বৈঠার তাণ্ডব, যে আমরা বলি আওয়ামী লীগ লগি বৈঠার তাণ্ডব করেছে, কিন্তু এর আগের ঘটনা বলতে হবে না? আগের ঘটনা হচ্ছে তারা বিচারপতির বয়স বাড়িয়ে 65 থেকে 67 করে, কেন করেছিল এটা? নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার খায়েশ থেকে। এই কারণে আমি বলেছিলাম যে বিএনপি হচ্ছে একটা ব্যর্থ আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ হচ্ছে একটা সফল বিএনপি। মানে বিএনপি যে রাস্তা দেখায়, আওয়ামী লীগ ওটা সফলভাবে করে, কিন্তু বিএনপি ওরা নিজে পারে না। এখন আমি বললাম যে আপনারা ব্যর্থ আওয়ামী লীগ, কথাটা বুঝে দেখেন, বিএনপিকে আমি বললাম যে আপনারা ব্যর্থ আওয়ামী লীগ, এটা তোদের খুশি হওয়ার কথা না? কেউ কি আওয়ামী লীগ হইতে চায়? কোনো মানুষ কি আওয়ামী লীগ হইতে চায়? তা আমি বললাম আপনারা ব্যর্থ আওয়ামী লীগ, এরা দেখি রাগ করে। তাই আমি বলছি আপনারা কি সফল আওয়ামী লীগ হইতে চান? নিশ্চয়ই তারা সফল আওয়ামী লীগ হইতে চায় না। এখন যে রাস্তা তারা দেখায়, ওই রাস্তা কিন্তু আওয়ামী লীগ করে ফেলে। তাদের এক কোহিনূর ছিল না, এক পুলিশ, এরপর ওইটা তো ঠিকমতো কাজ করতে পারে নাই, এরপর আওয়ামী লীগ আনলো কাকে? হারুনকে। যে যে কাজ বিএনপি করছে কিন্তু ঠিকমতো করতে পারে না, ওই একই কাজ আওয়ামী লীগ আরো সফলভাবে করে দেখাইছে। এখন সফল আওয়ামী লীগের পরিণতি হয়েছে আজকে তারা ভারতে পুরো দল পলাতক। আপনারা কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন? বাংকার করবেন আর কি আরো যেন কি করতেছে, ট্যাঙ্ক বাংকার, কোনো কিছু করে লাভ নাই। যেদিক দিয়ে ঢুকবেন সেখানেও বাংলাদেশ, যেদিক দিয়ে বেরোবেন সেখানেও বাংলাদেশ।
কাজে বাংলাদেশের মানুষের উপরে শিশির ভাই বলেছেন যে জনগণ হচ্ছে সংবিধানের বাপ। কাজে জনগণকে সংবিধান দেখাবেন না, জনগণকে হাইকোর্ট দেখাবেন না। বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে এখানে সংবিধান সংস্কার করতে হবে। কাজে এই সংবিধান সংস্কার আমাদেরকে করতে হবে। আমি আমার বক্তব্য শেষ করব লাস্ট একটা কথা দিয়ে। ওই যে এক কবি বলেছেন যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা। আর যে সংবিধান আওয়ামী লীগের, যে সংবিধান বিএনপির, সেই সংবিধানের সাথে বাংলাদেশের জনগণের হয় না কো দেখা। কাজে এই সংবিধানকে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে এই সংবিধানকে সংস্কার করতে হবে, বাতিল করতে হবে, এর কোনো অন্যথায় হবে না। এবং বেগম খালেদা জিয়াও বলেছিলেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। এই সংবিধান এখন যে পার্থ সাহেব এত বড় বড় আস্ফালন করেন সংসদে বসে, আপনি নিজে বলেছেন মুনাফেক হবেন না। বিকালে এক আলোচক বলেছেন যে বিএনপির নাম এখন হয়ে গেছে বাংলাদেশ নাফরমান পার্টি। এই বাংলাদেশ নাফরমান পার্টি যদি না হইতে চান তাহলে ভালোয় ভালোয় সোজা পথে আসেন, সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করেন, গণভোট বাস্তবায়ন করেন। আর যদি না করেন তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে কিভাবে আঙুল বাঁকা করতে হয় এটা 11 দলীয় ঐক্য জোট দেখিয়ে ছাড়বে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটা রাষ্ট্র হতে গেলে 4টা কন্ডিশন মানতে হয়, 4টা শর্ত মানলে একটা রাষ্ট্র হয়। তার মধ্যে 1 নম্বর শর্ত হলো জনগণ থাকতে হয়, এটা তার 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো একটা ভূখণ্ড থাকতে হয়, একটা স্থান, একটা ভূখণ্ড। ভূখণ্ডবিহীন রাষ্ট্র হয় না। 3 নম্বর হলো একটা সরকার থাকতে হয়। আর 4 নম্বর হলো তার সার্বভৌমত্ব থাকতে হয়। এই 4 শর্ত যেখানে পরিপূর্ণ হয় সেখানে একটা রাষ্ট্র গঠিত হয়। এখন আমি আপনাদেরকে যে জিনিস বলতে চাইবো এটা অত্যন্ত সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ। এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে সবাইকেই, যেন সূক্ষ্ম ব্যাপারটা বোঝা যায়। এই 4টা শর্ত যেখানে ফুলফিল হবে, পরিপূর্ণ হবে, সেটাকে বলা হবে একটা রাষ্ট্র। এখন প্রশ্নটা হলো, আমাদের যে হেডলাইনটা, এই হেডলাইনটা হলো গণভোটের রায়, জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এখন এই সার্বভৌমত্ব কি? তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে সার্বভৌমত্ব কাকে বলে? দিস ইজ দি কোয়েশ্চেন। সার্বভৌমত্ব বলতে আমরা কি বুঝাবো? আপনি দেখবেন একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলে, মারলে পরে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, বিচার হয়, শাস্তি হয়, একদিন দিন তারিখ ঠিক করে ফাঁসির কাস্টে ঝোলানো হয়। এই ক্ষমতা কোথা থেকে আসলো? আমি আমার ভাইকে মেরে ফেলেছি, কিন্তু আমি ফাঁসির কাস্টে যে আমাকে ঝোলানো হচ্ছে, বিচার হচ্ছে, চট্টগ্রামের আদালতে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, এরপরে আমার ফাঁসিটাকে কার্যকর করা হচ্ছে। রাষ্ট্র এই ক্ষমতা কোথায় পেল? সেকেন্ড গুরুত্বপূর্ণ কথা হলো, আমি আপনি ইনকাম ট্যাক্স দেই, ব্যবসা করি, ইনকাম ট্যাক্স দেই। দেখবেন যে এই যে ইনকাম ট্যাক্স দেই, না দিলে পুলিশ আসে, মামলা হয়। আমার টাকা, আমার সংসার, আমার ব্যবসা, আমার আয়, রাষ্ট্র টাকা চায় কেন? রাষ্ট্র তো টাকা নিয়ে যাচ্ছে। আমি না দিলে পুলিশ পাঠিয়ে দিচ্ছে, জেল দিচ্ছে, জুলুম দিচ্ছে। এই যে ক্ষমতাটা রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্র কি করে? বন্দুক ব্যবহার করে। পুলিশের হাতে বন্দুক দিয়েছে, কোথায় পেল এটা? আর্মির হাতে বন্দুক দিয়েছে, কই পেল এটা? আর্মি তো গুলি করতেছে, পুলিশ গুলি করতেছে, ম্যাজিস্ট্রেট আমাকে আপনাকে অ্যারেস্ট করতেছে, আদেশ দিচ্ছে, জেলে পাঠিয়ে দিচ্ছে, কারাগারে থাকছি। এই যে দেখেন, এই সব কিছু করা হচ্ছে কিন্তু রাষ্ট্রের নামে। এই যে রাষ্ট্রের নামে এই কাজটা করা হচ্ছে, এইটা করে যে ক্ষমতা বলে, এই ক্ষমতার নাম হলো সার্বভৌম ক্ষমতা। আর না হলে ফাঁসি যে দিচ্ছে, অমুক তারিখ এই কয়টার সময় অমুক জেলে অমুকের ফাঁসি হবে, ঘোষণা দিয়ে ফাঁসি দেয় না? আমি আপনি ঘোষণা দিয়ে কাউকে মারতে পারবো? আইন এলাও করবে? কিন্তু জেল কর্তৃপক্ষ দিন তারিখ ঠিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ফাঁসির দিনক্ষণ নির্ধারণ করছে আইন অনুযায়ী। এই ক্ষমতা পেল কোথায়? এই ক্ষমতাগুলোকে বলে সার্বভৌম ক্ষমতা। অর্থাৎ একটা আদেশ দেওয়া, আদেশটা কার্যকর করা, আদেশটা না দেওয়া, একটা আদেশ দিয়ে বাস্তবে রূপান্তর করা, এইটার নাম হলো সার্বভৌম ক্ষমতা। এখন এই সার্বভৌম ক্ষমতা কার কাছে? এটা একটা বিরাট প্রশ্ন। কার কাছে? পুলিশের কাছে? আর্মির কাছে? সরকারের কাছে?
প্রধান বিচারপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে, পার্লামেন্টের কাছে? না, আমাদের সংবিধান বলছেন এই যে ক্ষমতা, যে একজন মানুষকে ফাঁসি দিবেন, একজনের কাছ থেকে ট্যাক্স নিবেন, একজনকে বন্দি করে রাখবেন, একজনকে রাস্তা আটকায় দিবেন, একজনের কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে দিবেন, ধনীর কাছ থেকে টাকা নিয়ে গরিবকে দিবেন, যে ট্যাক্স দেয় সে ধনী, তার টাকা নিয়ে নিচ্ছেন, গরিবকে দিয়ে রাস্তা বানিয়ে দিচ্ছেন। এই ক্ষমতা কোথায় থাকে? আমাদের সংবিধান বলছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং বলছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। তাহলে সার্বভৌম ক্ষমতা কার কাছে? সার্বভৌম ক্ষমতা কার কাছে? সরকারের কাছে? আর্মির কাছে? তাহলে এই যে সার্বভৌম ক্ষমতাটুকু আমরা প্রকাশ করি দুই ভাবে, একটা নিয়মতান্ত্রিক ভাবে আর একটা অনিয়মতান্ত্রিক ভাবে। নিয়মতান্ত্রিক কি? 12ই ফেব্রুয়ারি নিয়মতান্ত্রিক ভাবে আমরা ভোট দিয়েছি, ভোট দিয়ে সরকার গঠন হয়েছে। এই যে প্রকাশ করলাম, এইটা করলাম হলো দিন তারিখ ঠিক করে করেছি। আমরা তফসিল ঘোষণা করেছি, বলেছি এতদিন বাছাই হবে, এরপরে আপিল হবে, এরপরে ভোট হবে, এরপরে জয় পরাজয় নির্ধারণ হবে। সুনির্দিষ্ট দিন তারিখ ঠিক করে জনগণকে বলছে এবার আপনি হ্যাঁ না, এই মার্কা ওই মার্কা, যা মনে চায় তাই করেন। এইগুলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি যেটা 5ই আগস্ট প্রকাশিত হয়েছে, এটা কি দিন তারিখ নির্ধারণ করে করেছি আমরা? কেউ কি জানতেন যে 5ই আগস্ট সরকার পালিয়ে যাবে? কারো জানা ছিল? কিন্তু গেছে, তো চলে তো গেছে। কেন গেছে? চলে গেছে এই বীর চট্টলা থেকে শুরু করে ঢাকা পর্যন্ত রাস্তাঘাটগুলোতে মানুষ আর মানুষের যন্ত্রণার কারণে সরকার পালিয়ে গেছে। তাহলে কি জনগণ তার ইচ্ছা প্রকাশ করলো না করলো না? এটা কি নিয়মতান্ত্রিক হলো নাকি বিপ্লব হলো? তাহলে যেটা নিয়মতান্ত্রিক উপায়ে হয় এটার নাম হলো নির্বাচন, আর যেটা নিয়মের বাইরে গিয়ে জনগণ ক্ষুব্ধ হয়ে করে, এটা পৃথিবীর কোন কোন জায়গায় নাম হলো রেভলিউশন বা বিপ্লব, কোন কোন জায়গায় নাম হলো গণ অভ্যুত্থান বা মাস আপসার্জ। আপনারা 5 তারিখে দেখবেন পার্লামেন্ট দখল করছে মানুষ, করে নাই? প্রধানমন্ত্রীর বাসভবন দখল করছে, করে নাই? প্রধানমন্ত্রীর অফিসের ছাদে উঠে একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে, করে নাই? কই পাইল এটা? এখন যান দেখি প্রধানমন্ত্রীর বাসা যাইতে পারবেন? এখন আপনি পার্লামেন্টের ভিতরে ঢুকতে পারবেন? তুষার নিজেও প্রধানমন্ত্রীর না পার্লামেন্টে গেছিল, কোথায় গেছিল? প্রধানমন্ত্রীর অফিসে 5 তারিখে তুষার নিজেও দখল করছিল এক চেয়ার। এই যে জনগণ নিয়মের বাইরে, কেন্দ্রবিন্দু ক্ষমতার কি পার্লামেন্ট, কেন্দ্রবিন্দুর ক্ষমতার কি প্রধানমন্ত্রীর অফিস, কেন্দ্রবিন্দুর ক্ষমতা কি প্রধানমন্ত্রীর বাসভবন। জনগণ নিজের মনের খুশিতে সকল সিকিউরিটি এজেন্সিকে ফাঁকি দিয়ে সবাই ঢুকে পড়ে এই যে দখল নিল, এইটার নাম হইল সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। এটা যদি বুঝতে না পারেন তাহলে তো আপনি ব্যাককল। আমি আমার মতামত স্বাভাবিকভাবে প্রকাশ করতে দেন নাই। কখন দেন নাই? 18 সালে দেন নাই, 24 সালে দেন নাই, 14 সালে দেন নাই, 18 সালেও পারি নাই, 24 সালেও পারি নাই। 24 সালের 5ই আগস্ট হিসেবে নিয়মতান্ত্রিক ব্যবস্থাকে ভায়োলেট করে অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে 5ই আগস্ট সকলে মিলে ক্ষমতা দখল করেছে। এই জন্য এটার নাম হইল বিপ্লব। তাহলে জনগণের ইচ্ছা প্রকাশ দুইভাবে হয়, যেখানে আমি ছিলাম। একটা হয় নিয়মতান্ত্রিক, আর একটা হয় অনিয়মতান্ত্রিক। হইল এটা। এখন যে আমরা সংস্কারের কথা বলতেছি, আসলে কি? এই কথা বলে আমি শেষ করব। কি আসলে এটা? খালি তো সংস্কার সংস্কার, সংশোধন সংশোধন, কিসের? বাস্তবে কি এটা? তাহলে বুঝতে হবে রাষ্ট্রটা কেমন। এটা বুঝলে বোঝা যাবে যে আসলে সংস্কার বলতে আমরা কি বোঝাচ্ছি। রাষ্ট্রটা হলো 3টা পিলারের উপর দাঁড়ায় আছে। একটা পিলারের নাম হলো সরকার, একটা পিলারের নাম হলো সংসদ, আর একটা পিলারের নাম হইল সুপ্রিম কোর্ট। একটা সুপ্রিম কোর্ট, একটা সরকার, একটা সংসদ,
এই তিনটা পিলারের মাথায় যেটা দাঁড়ায় সেটার নাম বাংলাদেশ। এই তিনটা পিলার কে কার চেয়ে বড়, কে কার চেয়ে ছোট, আমাদের দেশের সংবিধান বলছে কেউ কারো চেয়ে বড়ও নয়, কেউ কারো চেয়ে ছোটও নয়। তাহলে আগে কি পার্লামেন্ট? না। আগে কি সরকার? আগে কি সুপ্রিম কোর্ট? না। তাহলে সরকার যে আদেশ দেয় সুপ্রিম কোর্ট তো ওইটা বাতিল করে দেয়, দেখেন না? তো সরকার আদেশ দিচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে আদেশের কোনো মূল্য নাই। সুপ্রিম কোর্ট আবার আদেশ দিচ্ছে, পার্লামেন্ট বলছে সুপ্রিম কোর্ট আদেশ দিছে কিন্তু আমরা এটা না মেনে আমরা একটা আইন পাশ করব। এটা হলো পার্লামেন্টের কাজ। পার্লামেন্ট যে আইনটা পাশ করে সুপ্রিম কোর্টে আসলে সুপ্রিম কোর্ট বলে এটা অসাংবিধানিক হয়েছে। তাহলে কে কার চেয়ে বড় হলো? বড় পান কাউরে? সরকার প্রধানমন্ত্রী হেড, বিচার বিভাগের হেড চিফ জাস্টিস, পার্লামেন্টের হেড হলো স্পিকার। তিন মাথায় তিনজন বসে আছেন, একটা সরকারের হেড, একটা পার্লামেন্টের হেড, আর একটা হলো বিচারালয়ের হেড। এই তিন হেড সমন্বয়ে একটা রাষ্ট্রের তিনটা পিলার গঠিত হয়েছে, আর এই তিনটা পিলারের মাথায় আছে সংবিধান। এই তিন পিলার ছাদ, সংবিধান হলো ছাদ, ছাদের নিচে তিনটা পিলার, একটা সরকার, একটা পার্লামেন্ট, আর একটা হলো সুপ্রিম কোর্ট। এইটার উপরে কি আছে? এই সংবিধানের উপরে কি? তাহলে এক নম্বরে কি? দুই নম্বরে সংবিধান, তিন নম্বরে তিনটা একসাথে। তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রের খুঁটি হলো তিনটা, খুঁটির ছাদ হলো একটা, আর বাগের উপরে টাগ হলো জনগণ। তাহলে প্রথম হলো জনগণ, দ্বিতীয় হলো সংবিধান, তৃতীয় হলো তিন খুঁটি। এখন জনগণের রায়কে অস্বীকার করলে খুঁটি কি ঠিক থাকবে? জনগণের রায়কে অস্বীকার করলে সংবিধান কি ঠিক থাকবে? জনগণ সংবিধানের উপরে না নিচে? এইটার নাম হইল সার্বভৌম ক্ষমতা। কারণ কি জানেন? এটা আমাদের সংবিধান বলছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধানের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। কি হিসেবে? জনগণের ইচ্ছার সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে এই সংবিধান হলো সর্বোচ্চ আইন। তাহলে এখন প্রশ্ন, সংবিধান আগে না জনগণ আগে? মানবেন না সংবিধান মানবেন? মানতে হবে না হবে না? যদি না মানেন তাহলে নিচের দিকের যে তিনটা পিলার থাকবে না থাকবে না? আমরা যে সংস্কারের কথা বলছি, বাংলাদেশের এই সংবিধানে 9টা পোস্ট আছে, 9টা পোস্ট। আমি মূলত ক্লাসের মতো করে বলছি এই জন্য, কারণ এই যুক্তিগুলি সকলের জানা দরকার। এই বাংলাদেশের সংবিধানে 9টা পদ আছে, যে পদগুলোকে বলা হয় সংবিধান কর্তৃক প্রদত্ত পদ। 1 নম্বর হলো রাষ্ট্রপতি, 2 নম্বর হলো প্রাইম মিনিস্টার এবং মিনিস্টার। মিনিস্টারদের জন্য আলাদা পদ নাই। প্রাইম মিনিস্টার থাকলে মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার না থাকলে মিনিস্টার নাই। কান টানলে মাথা আসে, মাথা টানলে কান আসে। তাহলে প্রাইম মিনিস্টার আছে তো মিনিস্টার আছে। মিনিস্টারিয়াল পদ্ধতিতে মিনিস্টার শেষ, প্রাইম মিনিস্টার শেষ, মিনিস্টারও শেষ। কোনো কারণে আগামীকালকে যদি বর্তমান প্রাইম মিনিস্টার পদত্যাগ করেন, আর কোনো মিনিস্টারকে পদত্যাগ করতে হবে না, তারা অটোমেটিক পদত্যাগ হয়ে যাবে। এটার নাম হলো দ্বিতীয় পদ। প্রথম হলো প্রেসিডেন্ট, দ্বিতীয়ত হলো প্রাইম মিনিস্টার এবং মিনিস্টার, তৃতীয়ত হলো স্পিকার, চতুর্থত হলো ডেপুটি স্পিকার, পঞ্চমত হলো সংসদ সদস্য, এখানে আছেন অনেকে, ষষ্ঠ হলো চিফ জাস্টিস, সপ্তম হলো ইলেকশন কমিশন, অষ্টম হলো পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, নবম হলো মহা হিসাব নিরীক্ষক চিফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই 9টা, এগুলোকে হলো রাষ্ট্রের 3 পিলারের ভিতরের 9 সাব পিলার। এই 9টা পোস্টে যারা থাকেন তাদেরকে শপথ নিতে হয়, তাদেরকে বলতে হয় আমি অমুক, আমি এটা করেছি। দেখেন না, সংসদ সদস্যরা শপথ নেয় না, মন্ত্রীরা শপথ নেয় না? আপনি কি দেখবেন, কখনো দেখতে পাইছেন যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল শপথ নেয়? না, কারণ এটা সাংবিধানিক পোস্ট না। সংবিধানে আছে এরকম 9টা পোস্ট। এখন আমরা কি বলেছিলাম তাহলে?
রাষ্ট্র সংস্কার বলতে কি বুঝিয়েছিলাম? আমরা বুঝিয়েছিলাম আমাদের এই বর্তমান সংবিধানে সকল ক্ষমতাকে ঘুরে ফিরে প্রাইম মিনিস্টারের হাতে নিয়ে দেওয়া হয়েছে। আমরা বলছিলাম যেহেতু একটা জনগণ সবার উপরে, তারপরে সংবিধান, তারপরে 3টা পিলার, আমরা ক্ষমতাটাকে এমন করে ভাগ করে দেই যেন কেউ কারো উপরেও না যায়, কেউ কারো নিচেও না পড়ে। এই ক্ষমতার ভাগাভাগির নাম দিয়েছিলাম আমরা সংবিধান সংস্কার। ওনারা বলেছেন যে এইটা সংশোধন করবেন। আমরা কেন সংস্কার বলছি জানেন? যে 3টে পিলার, এই 3টে পিলারের ভিতরে যদি ক্ষমতা ভাগ করে দিতে হয়, এই বর্তমান পিলারটাকে ভেঙে সংস্কার করা ছাড়া সংশোধন করলে ওই পিলারগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু সংস্কার করলে এটা সম্ভব। বাড়ি যখন আপনি সুন্দর করে বানাইতে চান, তখন কি মেরামত করেন নাকি নতুন করে বানান? আগের বাড়ি যেটা থাকে এটা ঠিকঠাক করলে নিজের পছন্দ মতো সব ঠিক করা যায়? পছন্দ মতো ঠিক করতে গেলে ওই আনোয়ারায় আর পটিয়ার মাঝখানে, হাওরের মাঝখানে একটা খালি জায়গায় গিয়া যখন আপনি একটা বাড়ি বানাবেন, তখন মনের মাধুরী মিশাইয়া বাড়ি বানাইতে পারবেন। আর চট্টগ্রামের আর ইসরার আশেপাশে যদি ঘর বানাইতে চান, তাহলে যেটা আছে এটা বাইঙ্গা ডাইনে দেখবেন জায়গায় হয় না, পিছনতে দেখবেন খাল, ওইদিকে দেখবেন আরেকজনে অবজেকশন দিছে, আর বাড়ি মনের মতো করে বানানো যায় না। তো আমরা সংস্কার বলছিলাম কেন? আমরা সংস্কার বলছিলাম যেহেতু ওই 3 পিলার, ওই 3 পিলারের উপর দাঁড়িয়ে আছে, ওই 3 পিলারকে যদি আমরা সংশোধন করতে চাই, তাহলে দেখা গেছে একটা ঠ্যাং চলে যায়, আরেকটার পা চলে যায়, আরেকটার হাত চলে যায়। তখন প্রশ্ন আসলো যে হাত পা কাটটা বাদ দিব, কাটটা রাখবো, কার ঠ্যাং বাদ দিব, কার মাথা বাদ দিব? এইটা না করে বরংস আমরা সংস্কার করে সকলের মধ্যে ক্ষমতাটাকে ভাগ করে দেই। ওনাদের অতি বুদ্ধি কিংবা কম বুদ্ধি যাই হোক, ওনারা এই জিনিস বোঝার সামর্থ্য রাখেন। সমস্যা এই জায়গায় হয়েছে। তো আমি শেষ করে দিচ্ছি আর বেশি না বলে। এখন আমি এই প্রশ্ন করেছিলাম, এখন প্রশ্ন হইল এই যে 5 আগস্ট থেকে শুরু করে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু হইল, এইটাকে আপনারা কিভাবে সমাধান করবেন? আমাদেরকে রাস্তা দেখান। আমি তো সাহস করে বলি, আমরা যে পথ দেখিয়েছি এই পথের বাইরে আপনারা যদি আরো কোনো গ্রহণযোগ্য পথ দেখাইতে পারেন, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে কোনো আপত্তি নাই। দেখান। মাথায় যদি গিলু থাকে তাহলে দেখান, কলবে যদি জোর থাকে তাহলে ওপেন করেন, মাথায় যদি ব্রেইন সেল উর্বর হয় তাহলে উর্বর ব্রেইন সেলের চিন্তাটা তো আমরা দেখতে চাই। প্রশ্ন করলে কি বলে জানেন? প্রশ্ন করলে বলেন যে সংবিধানের 4র্থ তফসিলে আমরা মেজর জেনারেল জিয়াউর রহমানের আমলে যা করেছিলাম এইটাই করব, এইটাই আমাদের উর্বর ব্রেইন। তো প্রশ্ন করলে মেজর জেনারেল জিয়াউর রহমানের আমলে যেটা করেছিলেন এটা ছিল বাংলাদেশ সংবিধানের 5ম সংশোধনী। মার্শাল্লাহ জারি হয়েছিল। 75 সাল থেকে শুরু করে 79 সাল পর্যন্ত বাংলাদেশের সংবিধানে যা কিছু করা হয়েছিল এ নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই আইন তারা করেছিলেন। এই আইন 2011 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিয়ে বলছে, এই যে এতদিন পর্যন্ত এতদিন থেকে যা কিছু করেছেন এ সব কিছু হলো আপনারা অবৈধ ক্ষমতা দখলদার। কই আপনাদের আইন টিকছে? টিকছে আপনাদের আইন? এখন প্রশ্ন করলে বলে এখনো তাই করব। কি করব? বলছে 4র্থ তফসিলে আমরা একটা প্যারাগ্রাফ অ্যাড করে বলবো 5 আগস্ট থেকে শুরু করে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু করা হয়েছে এগুলো নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তো এটা তো আগেও করেছিলেন, ঠিক আছে? সত্যিকার অর্থে ভালো কোনো পন্থা যদি এখনো বাইর করতে পারেন, আমরা কি পন্থা বের করেছিলাম? একটা গণভোট হবে, গণভোট হবে, গণভোটের প্রেক্ষিতে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, আর সাধারণ ইলেকশনের প্রেক্ষিতে পার্লামেন্ট গঠিত হবে। গণভোটের কারণে যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এটা 180 দিন ফাংশন করবে। 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করে শেষ করে দিবে। তারপরে গণভোটের মাধ্যমে যে সংস্কার পরিষদ গঠিত হলো এটা মৃত্যুবরণ করবে। আপনারা দেখেন না, কাকড়া নিজে বাচ্চা দিয়া বাচ্চার জন্ম দেয় কিন্তু নিজে মরে যায় না? কাকড়া দেখেছেন নাকি জীবিত থাকে? মাকড়সা
এত বড় পেটের ডিম দেখবেন শত শত বাচ্চার জন্ম দেয়, কিন্তু জন্ম দেওয়ার সময় নিজে মৃত্যুবরণ করে। আমরা বলেছিলাম 180 দিন পরে সংবিধান সংস্কার সভা সংস্কারকৃত সংবিধানের জন্ম দিয়ে নিজে মৃত্যুবরণ করবে, আর পার্লামেন্ট থেকে যাবে। এরপরে ভবিষ্যতে 5 আগস্ট থেকে শুরু করে 12 ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু আমরা করেছি, এইটা নিয়ে বাংলাদেশের কোনো আদালতে আর প্রশ্ন উত্থাপন করা যাবে না। আচ্ছা বলেন তো, আমরা যে পথ বাতলিয়েছিলাম এটা কি শক্তিশালী ছিল না দুর্বল ছিল? তো শক্তিশালী পথ বাদ দিয়া দুর্বল পথ অবলম্বন করতে চান, এই বুদ্ধিটা কে দিল আপনাদের? এই বুদ্ধি তো আমি শেষ করে দেই একটা কথা বলে, আমার কাছে মনে হয় সরকার দলীয় বন্ধুরা আরো অনেক বেশি লেখাপড়া করা উচিত। আমার কাছে মনে হয় সরকার দলীয় বন্ধুদের সংবিধান, সাংবিধানিক আইন এবং সংস্কার সম্পর্কে খুব বেশি দূর লেখাপড়া নাই।